এইটাই প্রথম তাদের কোনো অ্যাক্টিভ রোল দেখতে পাচ্ছি, যেটাকে তারা মনে করি যে তারা পূর্বের যে সকল ঘটনাগুলো ঘটেছিল, ইভেন ইনক্লুডিং তারেক জিয়ার সাথে যে পরিণতিটা হয়েছিল 111-এর সময়, এবং আমি বলবো যে যেখান থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব হারিয়েছিল বাংলাদেশ ঘোষণাকৃতভাবে, সেটা হচ্ছে 111-এর সরকার। এই 111-এর সরকারটা আসার সঙ্গে সঙ্গে ছিল হচ্ছে বেসিক্যালি এই মাসুদ উদ্দিন চৌধুরী হচ্ছে প্রথম রয়ের এজেন্ট, মানে প্রকাশ্য এজেন্ট, যিনি বাংলাদেশকে বিক্রি করেছিল রয়ের কাছে। এটা আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে এই লোকটার কঠিনতম শাস্তি হওয়া উচিত। এবং আমি তারেক রহমানকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করব, আপনার উপর যে রকম মাজা ভাঙা আঘাত হয়েছে, এই লোকটাকে ওই রকম মাজা ভাঙা আঘাত করে সকল জনগণের সামনে নিয়ে এসে দেখানো উচিত যে এই ধরনের মানে ঘৃণিত কাজ করলে তাদের পরিণতি কি হয়। এই লোকটার যদি বর্ণনা যায়, আপনার পুরো টক শো দিয়ে বর্ণনা দিতে পারবো আমি, কারণ এই লোকের পাপের সংখ্যা এত বেশি, এত বেশি। এবং আমি নিজে যে একটু পাপের সাক্ষী, তার আমি ধরেন অল্প কয়েকটা উদাহরণ দিই। শুরু করি 111-এর সময় থেকে। 111-এর উনি যখন জেনারেল হন, তখন জানা হতো যে উনি হচ্ছেন বিএনপির একজন মানে দলীয় একজন ব্যক্তি, বা উনি পারিবারিক একজন ব্যক্তি। তার মানে কত বড় বেইমান হইতে পারে দেখেন। সবার প্রথমেই সে তার বেইমানিটা করেছে, এবং সে কত বড় ধুরন্ধর এবং কত বড় মানে অর্থলোভী হইতে পারে। সে প্রথমে ওখানে যে ক্ষমতা নিয়েই সে একটা টাস্ক ফোর্স নাম দিয়ে 8টি দল ভাগ করলো, এবং এই টাস্ক ফোর্সের কাজ ছিল প্রতিদিন বাংলাদেশে যত ব্যবসায়ী আছে তাদেরকে তুলে নিয়ে আসা। এবং তার একটা ব্যক্তিগতভাবে আমি প্রমাণ দেই, ফাহিম মার্বেল বলে একটা কোম্পানি ছিল, এই ভদ্রলোক মারা গেছেন পরবর্তীতে এই এর অত্যাচারে। মানে উনি তখন ইয়ং একজন উদ্যোক্তা, উনি আমার খুব বন্ধু মানুষ ছিলেন। উনি ফাইম টাইলস এবং ফাইম মার্বেল, উনি প্রথম বাংলাদেশের মেশিনারিজ দিয়ে একটা কোম্পানি খুলেন কালীগঞ্জে, যেখানে মার্বেল টাইলস তৈরি হয়। বাংলাদেশের আগে কোনোদিন মার্বেল টাইলস ছিল না, মানে দেশীয় প্রোডাক্ট, মানে বিদেশ থেকে আসতো, বা দেশীয় প্রযুক্তি দিয়ে উনি তৈরি করলেন। এবং উনি প্রায় 105 কোটি টাকা লোন নিলেন, তাকে তুলে নিয়ে গেল যে লোনের উসিলা দিয়ে। সে আমার যেহেতু বন্ধু, সে 4-5 দিন যখন ফেরত আসলো, তাকে আর আমি দেখলাম যে সে একদম শুকায় কাঠি হয়ে গেছে। আমি তাকে বলতে চাইলাম, সে আমাকে বলতে চায় না। তারপরও সে একসময় বললো যে মাসুদ উদ্দিন চৌধুরী তাকে তুলে নিয়ে গেছে, 3 দিনের মধ্যে 5 কোটি টাকা দিতে হবে, এবং এই 5 কোটি টাকা যদি না দেয়, তার নামে ওই ব্যাংকিং লোনের যে সকল কেস আছে সেই কেস দিবে। তার 5 দিন পরে আবার সে আমাকে মানে যেটা জানালো যে সে ওই টাকা তো নিয়েছে, তারপরে এখন তো নতুন আবদার যে তাকে ওই শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার জন্য ইয়ে হতে হবে, মামলার বাদী হইতে হবে। এবং সে এক প্রকার পালায় গেল, এবং এই পালাতে পালাতেই বেচারা ব্যবসা বাণিজ্য নষ্ট করলো, লোনে পড়ে গেল, এক সময় হার্ট অ্যাটাক করে মারা গেল। দেখেন এই কিভাবে মৃত্যুগুলো হয় এই বদমাইশটার কারণে। এরকম বহু ব্যবসায়ী, ওই সময় বহু ব্যবসায়ী এই টাস্ক ফোর্সের নামে ভালো ভালো অফিসারদেরকে টাস্ক ফোর্সে নিয়ে যে তাদেরকে এই টাকার চালের মধ্যে ফেলে পুরো মানে সেনাবাহিনীটাকে গান্দা করলো, সেনাবাহিনীটাকে নষ্ট করলো, এবং টাকার ম্যাক্সিমাম প্রসঙ্গগুলো টাকা নিল। দেখেন গাজীপুরে এসপি বাতেন, এবং ওই সময় ওখানকার ডিজিএফআই অফিস ছিল মেজর হারুন, যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে যে আমাকে ডিজিএফআই তুলে নিয়ে গেল। সেই মেজর হারুন এবং এই এসপি বাতেনকে দিয়ে সে জমি কেনাইতো। গাজীপুরে না হলেও সে কয়েকশো বিঘা জমি কিনেছে ওই সময়, এই 2008 সালের এই এই সময়গুলোতে। এবং এরপরে সে মানে থামে নাই আর। এরপরে রংপুরে ধরেন সে তার হাজার হাজার একর এই মেজর হারুনের মাধ্যমে সে জমি কিনেছে। আবার দেখেন যে সে কক্সবাজারে তার প্রচুর জমি আছে, এবং নোয়াখালীতে, সোনাগাজীতে। এর পরবর্তীতে তাকে আমি আবার পেলাম হচ্ছে, আমি যখন একটি আইভি বক নামক জার্মান কোম্পানির কান্ট্রি ম্যানেজার, আমরা তখন সোলারের 3টা প্রজেক্ট করব 50 মেগাওয়াটের, তার মধ্যে একটা প্রজেক্ট ছিল হচ্ছে সোনাগাজীতে। তো সোনাগাজীতে আমার আগে যে প্রজেক্টটা যিনি কনসালটেন্ট ছিলেন, ওই যে শাহরিয়ার, যে আমার নামে চাঁদাবাজির মামলা করেছে আওয়ামী লীগের যে একটা দালাল আর কি, তো ওই দালালটা সে জমি দেখাইছে ভুয়া। মানে আমরা যে জমিটা সে বিদেশি কোম্পানিকে দেখিয়েছে, আসলে ওই জমি অলরেডি বেবজার যে প্রজেক্টটা আছে মিরেশ্বরের, সেই প্রজেক্টে অধিগ্রহণ হয়ে গেছে, কিন্তু সে মিথ্যা দেখায় ওই জায়গা থেকে সে ধান্দাবাজি করে জমির থেকেও টাকা কামাইছে, আবার এই বিদেশি কোম্পানির কাছ থেকেও টাকা নিয়েছে। পরে আমি যখন কান্ট্রি ম্যানেজার জয়েন করলাম, যে দেখি তো ভুয়া জমি, ওই জমিতে তো প্রজেক্ট হবে না, আরেকটা জমি তারা দিতে চায়, সেটা নদীর জমি, আমি নিব না। তারপরে আমরা কোম্পানি সিদ্ধান্ত নিল যে নিজেরাই জমি কিনবে। তখন আমরা অ্যাপ্লাই করলাম মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদন হলো, আমাদের পাওয়ার মিনিস্ট্রি থেকে অনুমোদন হলো, জমি সিলেক্ট হলো, এবং এই করতে করতে 1 বছর চলে গেল। সেই যে জমিটা সিলেক্ট হলো, সেই জমিটাতে যখন জমি কেনা শুরু হলো,
এই মাসুদুদ্দিন চৌধুরী ওই সময় তখন জাতীয় পার্টির এমপি হয়ে গেলেন ওখানে। আমাকে ডেকে নিয়ে যে বললেন যে ৩ কোটি টাকা দিতে হবে। ৩ কোটি টাকা না দিলে উনি ওই জমি অধিগ্রহণ করতে দিবেন না। ঠিকই তাই। ডিসি কে পরিবর্তন করে নতুন ডিসি কে নিয়ে এসে ওই ডিসি আমাকে প্রেশার দেওয়া শুরু করলো যে আপনি আগে এমপি সাহেবের সাথে ফয়সালা করে আসেন। তা না হলে এই আল্টিমেটলি ওই কোম্পানিটা ওই জমিটা নিতে পারে নাই। আমি ওই চাকরি থেকে থাকাকালীন তো যথেষ্ট চেষ্টা করেছি। আমরা নেগোসিয়েশন করেও তার সাথে পারি নাই। সে আগেই একবারে ৩ কোটি টাকা তার ক্যাশ না দিলে সে, এবং আলটিমেটলি সে শেখ হাসিনার ওই অফিসে একটা ডিও লেখায় ওই কোম্পানির ওই প্রজেক্ট বন্ধ করে রাখলো, এবং ওই কোম্পানি পরবর্তীতে আরো একটা জমি পাশে নিতে গেল। আজ পর্যন্ত সেই কোম্পানি ফেল করলো, এবং এই কোম্পানি এখন দেহলিয়া বাংলাদেশে, এবং এই কোম্পানি হয়তো সকল কিছু বিক্রি করে দিয়ে প্রজেক্ট বিক্রি করে দেশ থেকে চলে যাবে। অথচ দেখেন এটা একটা ওয়ার্ল্ড এর র্যাঙ্কিং কোম্পানি সোলার প্রজেক্টের জন্য। এই মাসুদুদ্দিন চৌধুরী কত বড় খারাপ লোক, কত বড় দুর্ধর্ষ লোক, তার কিছু নমুনা, সবচেয়ে খারাপ নমুনা যেটা আমি মনে করি সেটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস। সে পরবর্তীতে এই ২০০৮ সালে তো সে ধান্দাবাজি করলো, এবং ঠিক যখনই সে ২০০৯ সালের মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে আসলো, তখন সে আওয়ামী লীগের গভর্নমেন্টকে, যেহেতু সে রয়ের মাধ্যমে তাদেরকে জিতায় নিয়ে আসছে, সেটার তার উপহার স্বরূপ সে পাইলো হচ্ছে সে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর হয়ে গেল, এবং পরবর্তীতে সে আরো ২টা কোম্পানির অ্যাম্বাসেডর হিসেবে সে বহু বছর, প্রায় ৮ বছর সে অ্যাম্বাসেডর গিরি করলো। কিন্তু অ্যাম্বাসেডর গিরি কি করতো, অ্যাম্বাসেডরদের একটা সুবিধা আছে, আপনি যখন বৈদেশিক ডিপ্লোমেটস হন, তখন কোন দেশে যদি আপনি একটা ব্যাগ নিয়ে যান, ওখানে যদি আপনার ডিপ্লোমেট স্টিকার লাগানো থাকে, কোনো চেকিং হবে না। প্রবাবলি একটা ব্যাগের জন্য অ্যালাউড আছে, এটা আমি যতদূর জানি। এই বদমাইশ লোকটা এইভাবে বাংলাদেশ থেকে টাকা পাচার করলো, এবং সে অস্ট্রেলিয়াতে 14টা সবচেয়ে হাই র্যাঙ্কিং রেস্টুরেন্টের মালিক, এই সিডনি শহরের, যে শহরে একটা ওই রেস্টুরেন্টের মালিক হওয়ার স্বপ্ন দেখে না কোনো বাঙালি। তো এত বড় মানে দুঃসাহস এই লোকের, এবং সে অস্ট্রেলিয়াতে না হলেও প্রায় 20টা বাড়ির সে মালিক। তার মানে সে সারা পৃথিবীতে এরকম ভাবে ছড়াই ছিটায় সে, এবং এইটার একটা নমুনা বলি। দুদক এই ২০২৫ সালে, আমি যেহেতু দুদকের কনসালটেন্সি, ওই সময় দুদকে যাতায়াত করছিলাম, আমি পাওয়ার সেক্টরের জন্য কাজ করছিলাম, তখন আমি যে দেখলাম যে তার নামে একটা ফাইল খোলা হয়েছে, এবং সেই ফাইলে অলরেডি দুদক সকল কিছু খুঁজে পেয়েছে। কিন্তু আজ পর্যন্ত কি আপনি কোনো দুদকের কোনো ইয়ে শুনেছেন যে তারা এটা প্রকাশ করেছে? এটা চাপা দেওয়া হলো কেন? এই চাপা দেওয়া হলো হচ্ছে এখনো পর্যন্ত ওই রয়ের প্রভাব দিয়ে, এই আর্মিকে দিয়ে ওখানে দুদকে সে ওই মানে ফাইল সে ওপেন করতে দেয় নাই। দুদকের কাছে সকল তথ্য আছে, তার কোথায় কোন সম্পত্তি, কোথায় সে টাকা মারছে। সে না হলো কয়েক হাজার কোটি টাকার মালিক, কয়েক হাজার টাকা চুরি করছে, এবং তার যে লাস্ট যে ইয়েগুলো ছিল, সে কোম্পানি যেটাতে সে দুর্নীতি সবচেয়ে বেশি করেছে, সেটা হচ্ছে ম্যান পাওয়ার বিজনেস। তার ম্যান পাওয়ারের একটা মানে সে শুধু মানে নিজেই বিজনেস করেনি, সে সিন্ডিকেট লিডার হয়ে গেছিল।